সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর এখন টক অব দ্য টাউন। আদালতের নির্দেশে এরই মধ্যে রিসোর্ট সহ প্রায় 700 বিঘা জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশেও রয়েছে বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ। এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত কোনো মামলাই হয়নি। বিএনপি বাংলাদেশের বিরোধী দল না, সরকারি দল না, অফিসিয়ালি তারা এই দেশের কেউ না। এটা হচ্ছে আওয়ামী লীগের এই গত 17 বছরের হিস্ট্রি। সেই বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেমন সকাল সন্ধ্যা মন্তব্য করেন, ঠিক ওবায়দুল কাদেরও একই উপায়ে মন্তব্য করা শুরু করেছেন এবং আগেও করেছেন। এই যে 7ই জানুয়ারি বিনা মানে এই যে বলে ডামি নির্বাচন, আমরা বলি ডামি নির্বাচন গেল, এই আওয়ামী লীগ আমরা খেলা দেখলাম। হ্যাঁ, ওবায়দুল কাদের সাথে খেলা দেখলাম। এই খেলাধুলা দেখার পরে আমাদের সারা দেশের নেতাকর্মীদের অনেকে বলে যে নাকি হতাশ, কিছু হয় নাই। আমি বলবো ভাই, আমার তো মনে হয় এই গুলির সামনে, বমের সামনে, পিস্তলের সামনে, রাইফেলের সামনে, র্যাব, বিজিবি, আপনার সকল যত এজেন্সি আছে, পুলিশের সামনে, ডিবির সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সারা বাংলাদেশে যেভাবে যুদ্ধ করে চলেছে, আমি মনে করি যদি এদেরকে কোনো পুরস্কার দেওয়া যায় সারা বাংলাদেশে, এদেরকে একেবারে শহীদ জিয়ার সাচ্চা সৈনিক হিসেবে প্রত্যেককে পুরস্কার দেওয়া উচিত। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে, সেই সরকার বৈধ সরকার না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, যদিও তিনি এখনো বাংলাদেশে আছেন, বাট খুব শীঘ্রই তিনি চলে যাবেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলরেডি ডেভিড মিলের নাম অনুমোদন করেছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং তিনি এর আগে চীনে দায়িত্ব পালন করেছেন এবং এখন বাংলাদেশে পালন করবেন ডেভিড স্লেটন মিল। তিনি একজন পেশাদার কূটনীতিক। দর্শক, এই বাংলাদেশের মানুষ পিটার হাসকে নানা কারণে মনে রাখবে, বিভিন্ন ঘটনার কারণে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে সংকটজনক সময় তিনি মার্কিন রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে গণতন্ত্র, মানবাধিকার ফিরে আনার জন্য একটা ভূমিকা তিনি পালন করেছেন, যদিও তিনি সফল হতে পারেননি। আওয়ামী লীগের একমাত্র টার্গেট হলো বিএনপির তারেক রহমানকে নিঃশেষ করে দেওয়া। প্রিয় দর্শক শ্রোতা, বেনজির আহমেদ, সাবেক পুলিশের আইজি বেনজির আহমেদের বিরুদ্ধে সবকিছু প্রকাশ্যে আসলেও, তার এত অবৈধ সম্পদ সবকিছু জানার পরেও কেন তার বিরুদ্ধে এখন পর্যন্ত মামলা হলো না? মূলত প্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আশা করি সম্পূর্ণ নিউজটা আপনারা ডান টেনে দেখবেন, শুনবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, এটা বেশি দিন দীর্ঘস্থায়ী হবে না, অতি শীঘ্রই সে ক্ষমতা থেকে নেমে যাবে। প্রিয় দর্শক, বিএনপির একজন নেতাকর্মীর বক্তব্য ভাইরাল, এবং কি প্রিয় দর্শক শ্রোতা, বিএনপির আরও একজন মহিলা নেত্রী কঠিন কিছু বক্তব্য দিয়েছে। তো মূলত 5টি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া। চলুন প্রিয় দর্শক, আর কথা না বাড়াই, যেহেতু শিরোনামগুলো ভিডিওর শুরুতে আপনারা কিছু বিশেষ অংশগুলো দেখেছেন বা শুনেছেন, তো চলুন সম্পূর্ণ নিউজটি আপনারা দেখতে থাকুন, তাহলে হয়তো বিস্তারিত আপনারা সব কিছু জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো সবাইকে বলবো না টেনে সম্পূর্ণ নিউজটি দেখবেন, শুনবেন, আর আমাদের চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন সবগুলো ভিডিও দেখে আসি। এই যে 7ই জানুয়ারি বিনা মানে এই যে বলে ডামি নির্বাচন, আমরা বলি ডামি নির্বাচন গেল, এই আওয়ামী লীগ আমরা খেলা দেখলাম। হ্যাঁ, ওবায়দুল কাদের সাথে খেলা দেখলাম। এই খেলাধুলা দেখার পরে আমাদের সারা দেশের নেতাকর্মীদের অনেকে বলে যে নাকি হতাশ, কিছু হয় নাই। আমি বলবো ভাই, আমার তো মনে হয় এই গুলির সামনে, বমের সামনে, পিস্তলের সামনে, রাইফেলের সামনে, র্যাব, বিজিবি, আপনার সকল যত এজেন্সি আছে, পুলিশের সামনে, ডিবির সামনে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকটা নেতাকর্মী সারা বাংলাদেশে যেভাবে যুদ্ধ করে চলেছে, আমি মনে করি যদি এদেরকে কোনো পুরস্কার দেওয়া যায় সারা বাংলাদেশে, এদেরকে একেবারে শহীদ জিয়ার সাচ্চা সৈনিক হিসেবে প্রত্যেককে পুরস্কার দেওয়া উচিত। কারণ তারা যুদ্ধ করে চলেছে, তারা কিন্তু মাথা নত করে নাই, এবং তারা জেলে থাকলে জেলে থেকেছে, না হলে বাইরে থেকে গাছের নিচে, নৌকাতে, পানিতে, জঙ্গলে। আমি সাক্ষী, আমি নিজে জানি যে আমার পরিচিত বহু নেতাকর্মী বিভিন্ন জায়গায় তারা লুকিয়ে থেকেছে, কিন্তু বিএনপির জন্য কাজ করেছে, ধানের শীষের জন্য কাজ করেছে। এই সরকারের স্বৈরাচারের বিরুদ্ধে তারা সবসময় সোচ্চার হয়ে দাঁড়িয়েছে। শুধু তারা না, তাদের পরিবারদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, তাদের পরিবারদেরকেও অ্যাওয়ার্ড দেওয়া উচিত। কারণ জানেন, কারণ ছেলেকে না পেলে বাপকে ধরে নিয়ে গেছে, ছেলেকে না পেলে বউকে অপমান করেছে, ছেলেকে না পেলে তার বোনকে অপমান করেছে, তাদের বাচ্চাদেরকে ধরে নিয়ে যাওয়া হয়েছে লোকাল থানায়। এটা আমরা নিজে সকলেই আমরা সেটা জানি। ঢাকা শহরে হচ্ছে না, বাংলাদেশে হচ্ছে। তো সুতরাং আমরা এই দেশ দেখার জন্য সালাম ভাইরা মুক্তিযুদ্ধ করে নাই, এই দেশ দেখার জন্য আমার বাবা মুক্তিযুদ্ধ সংগঠক ছিলেন না, এই দেশ দেখার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মুক্তিযুদ্ধ করে নাই, স্বাধীনতা ঘোষণা দেয় নাই। আমরা মুক্তিযুদ্ধের যারা প্রজন্ম আছি, আমরা যারা মুক্তিযুদ্ধকে আক্ষরিক অর্থে ধারণ করি, আমরা এই বাংলাদেশ দেখতে চাই না। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশ শহীদ জিয়া সৃষ্টি করেছিলেন, স্বপ্ন দেখেছিলেন। আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি, আমাদের কৃষি খাত, আমাদের শিল্প খাত, আমাদের আন্তর্জাতিকভাবে বাংলাদেশ যেভাবে উনি বাংলাদেশকে তুলে ধরেছিলেন মুসলিম বিশ্বে, বিভিন্ন ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যেভাবে উনি বাংলাদেশকে উপস্থাপন করেছিলেন, আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। এবং সেই বাংলাদেশ দেখতে হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, ওনারা সারা বাংলাদেশের ওনাদের নেতৃত্বে যে আন্দোলন চলমান আছে। কারণ আমি মনে করি, আপনি যখন, আমার একটি ভাই যখন রাস্তায় বসে তার ফোনে ফেসবুকে একটা স্ট্যাটাস দেয় এবং সেই স্ট্যাটাসের জন্য তাকে ডিজিটাল আইনে মামলা খেতে হয়, সেই ভাইটাও আন্দোলন করতেছে। ঠিক আছে, তো আন্দোলন কিন্তু ঘরে ঘরে হচ্ছে। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে
রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার না। এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। বাংলাদেশ এখন চরম একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। যে কোনো সময় সরকারের পতন করতে পারে, যে কোনো সময় ফ্যাসিবাদের পতন করতে পারে। এত বড় নির্যাতনকারী, এত বড় লুণ্ঠনকারী, এত বড় বেহা কোন শক্তি, কোন দল এর আগে রাষ্ট্র ক্ষমতা এইভাবে দখল করে রেখেছিল আর তার কোনো নজির নেই। এই যে পুলিশ ভাইরা চাকরি করেন, তাদেরকে বিতর্কিত করেছে এমন এক লোককে তারা পুলিশ প্রধান করেছিল, বেনজির নজিরবিহীন। এই লোকটি বাংলাদেশে এমন কোনো জায়গা নাই যেখানে লুটপাট করে না। যার উপরে নিষেধাজ্ঞা আছে সে তার পরিবার সহ বিদেশে যাওয়ার কথা না, তারপরে ওই সরকার যেতে। মিস্টার আজিজ সেনাবাহিনীকে কলুষিত করেছে, তাকে এই সরকার পোস্টিং দিয়েছিল সেনা প্রধান হিসেবে। বাংলাদেশের 10 থেকে 12টি ব্যাংক একেবারে ধ্বংস করে ফেলা হয়েছে, একেবারে লুটপাট করে শেষ করে দেওয়া হয়েছে। গায়ের জোরে যে সরকার তথাকথিত নির্বাচন দেখিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে সেই সরকার বৈধ সরকার না। সেই সরকারকে অতি অবশ্যই পদত্যাগ করতে হবে এবং কেয়ারটেকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এছাড়া বাংলাদেশে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট থেকে মুক্তির আর কোনো পথ নেই। এই দেশের কৃষক, এই দেশের শ্রমিক, এই দেশের মজলুম জনতা 2 দিন পরে যে কুরবানি, সেই কুরবানিতে তারা স্বাচ্ছন্দ্যে কুরবানির দিনটি পালন করতে পারবেন। একটু আগে দেখলেন যারা ঢাকা শহরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, দিনের পরে দিন, মাসের পর মাস, বছর পর বছর, তাদেরকে এই সরকার উচ্ছেদ করে তাদের জমি দখল করার উদ্যোগ নিয়েছে। আমরা মনে করি অনতি বিলম্বে এই পদক্ষেপ থেকে সরকারের সরে যাওয়া উচিত। বন্ধুরা, আমি বেশি বক্তৃতা করবো না, শুধু এতটুকু কথা বলে, দেশ নেত্রী এবং আমাদের নেতারা যারা জেলে আছে তাদের যদি মুক্তি না দেওয়া হয়, যে আন্দোলনের মধ্য দিয়ে আপনাদের পতন হবে, সেই পতন হবে অত্যন্ত হৃদয় বিদারক। আপনারা নিজেরাও জানেন না যে এই দেশ থেকে যদি একবার পতন হয়, বিশ্বে আর কোনো জায়গায় আপনাদের আশ্রয় নেওয়ার মতো কোনো জায়গা থাকবে না। বিএনপি বাংলাদেশের বিরোধী দল না, সরকারি দল না, অফিসিয়ালি তারা এই দেশের কেউ না। এটা হচ্ছে আওয়ামী লীগের এই গত 17 বছরের হিস্ট্রি। সেই বিএনপি নেতা জনাব তারেক রহমানকে নিয়ে শেখ হাসিনা যেমন সকাল সন্ধ্যা মন্তব্য করেন, ঠিক ওবায়দুল কাদেরও একই উপায়ে মন্তব্য করা শুরু করেছেন এবং আগেও করেছেন। সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন শেখ হাসিনার একটি ভয়াবহ মন্তব্য, সেটা হচ্ছে যে তাকে, তারেক রহমান সাহেবকে লন্ডন থেকে দেশে এনে তারপরে শাস্তি দেওয়া হবে, তাকে দেশে আনাই হবে এবং আনার জন্য তিনি নাকি প্রসেস করে রেখেছেন। যদিও এই তার গল্প কেউ বিশ্বাস করে না, গত 17-18 বছরে তিনি কিছুই করতে পারেননি। কিন্তু দেখেন, যেই নেতা এই দেশের কেউ না আপনাদের দৃষ্টিতে, তারেক রহমান সাহেবের কোনো গুরুত্ব আপনার কাছে নাই, এদেশের দল হিসেবে বিএনপিকে গুরুত্বহীন মনে করেন, দলটি কোনো সংসদে নাই, ভিতরে নাই, বাহিরে নাই, আপনারাই বলে বেড়ান, সেই দলের নেতা তারেক রহমানকে আপনার এই দেশে আনার পিছনে এত লেলুয়া হয়ে আপনি উঠেছেন কেন? এত সকাল সন্ধ্যা মিডিয়ায় কেন বিবৃতি দেন? জনগণের কাছে মিথ্যা প্রলোভন কেন দেখান যে আমি তারেক রহমানকে এনে শাস্তি দিব? শেখ হাসিনার এই বক্তব্যগুলো হচ্ছে রাজনৈতিক আইওয়াশ। তিনি এটা করে তিনি আদতে জানেন যে বাংলাদেশের বিরোধী দল বলতে কারা এবং বাংলাদেশের জনশক্তির সবচাইতে জনপ্রিয় নেতাকে, সেটা শেখ হাসিনা ভালোই জানেন যে বিএনপির এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান জনাব তারেক রহমান। তারেক রহমান বিদেশে বসে একটা মেসেজ দিলে, ফোন কলের মাধ্যমে যদি কোনো একটা মেসেজ দেয়, সেই মেসেজ পড়ে লক্ষ লক্ষ লোক সমাবেশ করে। তা 28 অক্টোবর প্রমাণিত হয়েছে, তা ওই যে 10 ডিসেম্বর প্রমাণিত হয়েছে, এছাড়া যতগুলো বিভাগীয় সমাবেশ হয়েছে সব প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ হরতাল করেছে আমাদের সমাবেশগুলোকে কেন্দ্র করে, আওয়ামী লীগ তাদের গাড়ি টাড়ি বন্ধ করে দেখেছে, নাসিমুন, বটবডি, করিমুন সব তারা কি বলে স্ট্রাইক ডেকেছে। তারপরেও সেই জায়গায় লক্ষ লক্ষ মানুষ এসেছে, কলার ভেড়ে চড়ে, মানে কি বলে ভরে চড়ে, নৌকায় চড়ে, লঞ্চে চড়ে, হেঁটে, রিক্সায়, যে যেভাবে পেরেছে। সেই জায়গায় শেখ হাসিনা ব্যর্থ হয়েছে। সারা বাংলাদেশে একটি অবৈধ নির্বাচন করেছে, যেই নির্বাচনে 2% ভোটারও তিনি উপস্থিত করাতে পারেন নাই। তাহলে একটা SMS এ যদি 98% মানুষ ভোটদানে বিরত থাকে, সেই তারেক রহমানকে তো শেখ হাসিনা ভুলতে পারে না। শেখ হাসিনার সে কারণে ঘুম নষ্ট, সকাল সন্ধ্যা তারেক রহমানকে এনে শাস্তি দিবে। আজ দেখলাম ওবায়দুল কাদের, এই একই যে লোকটা মেশিনের উপর সারাক্ষণ তার জীবনটা পরিচালিত করছে, সেই ওবায়দুল কাদের বলছেন যে বিএনপি যদি এইবার নির্বাচনে আরেকটু আসতো তাহলে আগের চেয়ে সিট বেশি পাইতো, ভালো রেজাল্ট করতো। তার মানে হচ্ছে এই দেশে বিএনপি নির্বাচনে আসলে আগের চেয়ে ভালো করতো। মানে গত বছর 7টা পাইছেন, এবার হয়তো 20টা, 30টা, 50টা, 100টা, হোয়াট এভার ইট ইজ। তার ধারণা এই জিনিসগুলো তারা পেতেন, কিন্তু তারেক রহমানের কারণে এই বিএনপিটা ধ্বংস হয়ে যাচ্ছে। বাপরে বাপ, মায়ের চাইতে মাসির দরদ বেশি। কাদের সাহেব, আপনি কি বিএনপির মহাসচিব? বিএনপির কোনো পদ পদবি আপনাকে কেউ দিয়েছে? আপনাকে কেউ উপদেষ্টা রেখেছে? তারেক রহমানের বিএনপি, খালেদা জিয়ার বিএনপি, শহীদ জিয়ার বিএনপি, এই বিএনপির বাহিরে তো বাংলাদেশে কোনো বিএনপি নাই। এই নেতারা যেদিকে হুকুম করবে সেই দিকে আমার দল চলবে। অতএব এর বাহিরে যারা চিন্তা করে তারেক রহমান ব্যতি রেখে বিএনপির কিছু তৈরি করা যায় কিনা, কিছু কাজ করানো যায় কিনা, সেটা তো শেখ হাসিনার বিএনপি। সেই দল তো শেখ হাসিনা মেড করে, তৈরি করে তারপরে জনগণকে ধোঁকা দেওয়ার জন্য চেষ্টা করেছিল। এই যে দেখেন নাই
নারায়ণগঞ্জের কি নাম, তৈমুর আলম খন্দকার, শমশের মুবিন চৌধুরী, এরা তো গিয়েছে, সর্বশেষ শাহজাহান ওমর নিয়েছেন, এই তো কয়েকজন ছুটিপোটা নিতে পেরেছেন, দল ভাঙতে পেরেছেন। আর তাও ভাগ্যে কার কি হয়েছে দেখেছেন? শমশের মুবিন কয়টা ভোট পেয়েছে? আপনার কি বলে তৈমুর আলম কয়টা ভোট পেয়েছে? আপনাদের জনগণ তাদের প্রত্যেককে হিরো আলম বানিয়ে দিয়েছে, একদম উইকেট শেষ করে দিয়েছে। তার মানে কি দাঁড়াচ্ছে? বাংলাদেশের এখনো অবিসংবাদিত নেতা হচ্ছে তারেক রহমান, যে কারণে তারা তারেক রহমানের বিরুদ্ধে বিষদগার করতেই আছে, করতেই থাকছে। আমি মনে করি এই বাংলাদেশের বিজয় তারেক রহমানের হাত ধরে সমগ্র মানুষের নেতৃত্বে অবশ্যই হবে, তবে আমাদের নির্ভর হতে হবে। আমরা পরনির্ভর হয়ে অন্যদের কথায় গল্প শুনে আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে যারা মাঠে নেমেছে ওদের কোনো ফান্দে পাড়া দিয়ে, সেটা সোশ্যাল মিডিয়ায় হোক, সেটা আমাদেরকে মানে আত্মতুষ্টির জন্য কেউ মিথ্যা প্রলোভন দেখিয়ে হোক, কারো প্রলোভনে প্লুব্ধ হওয়া যাবে না। আপনারা জানেন যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তিনি চাকরি ছেড়ে দিয়েছেন, যদিও তিনি এখনো বাংলাদেশে আছেন, বাট খুব শীঘ্রই তিনি চলে যাবেন এবং তার জায়গায় স্থলাভিষিক্ত হবেন ডেভিড মিল। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অলরেডি ডেভিড মিলের নাম অনুমোদন করেছেন পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে, এবং তিনি এর আগে চীনে দায়িত্ব পালন করেছেন এবং এখন বাংলাদেশে পালন করবেন। ডেভিড স্লেটন মিল তিনি একজন পেশাদার কূটনীতিক। দর্শক, এই বাংলাদেশের মানুষ পিটার হাসকে নানা কারণে মনে রাখবে, বিভিন্ন ঘটনার কারণে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশ সবচেয়ে সংকটজনক সময় তিনি মার্কিন রাষ্ট্রদূত হয়ে বাংলাদেশে গণতন্ত্র মানবাধিকার ফিরিয়ে আনার জন্য একটা ভূমিকা তিনি পালন করেছেন, যদিও তিনি সফল হতে পারেননি, বাট তার ভূমিকার জন্য আমরা তাকে স্মরণ রাখবো। এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ তাহলে কেন 3 বছর মেয়াদ পূর্তি হওয়ার আগেই এই পিটার হাসকে পরিবর্তন করে ডেভিড স্লেটন মিলকে দায়িত্ব দেওয়া হয়েছে? দর্শক, এইরকম একটা খবর প্রকাশ করেছে দ্য মিরর এশিয়া। দ্য মিরর এশিয়া সাম্প্রতিক সময় খুব ভালো নিউজ করতেছে, আমি একটু পড়ে শুনাই। এইখানে পিটার হাসের আসলে এই যে বদলি রহস্য, এটা আসলে উন্মোচিত হয়েছে। আসলে পিটার হাস কোনো বদলি হচ্ছেন না, আসলে পিটার হাস চাকরি ছেড়ে দিচ্ছেন, তিনি আর সরকারি চাকরি করবেন না। কেন তিনি সরকারি চাকরি করবেন না? কি এমন হয়েছে যে পিটার হাস একদম পুরো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতি বিরক্ত, পুরো মার্কিন সরকারের উপর বিরক্ত? মুখ ফোটে না, কারণ পিটার হাস কিন্তু রাষ্ট্রদূতের দায়িত্বে আছেন, সে সরকারের কর্মচারী। সরকারের উপর যদি তার কোনো ক্ষোভ থাকে, রাগ থাকে, বিদ্বেষ থাকে, তিনি তা কোনো মতেই প্রকাশ করবেন না, কারণ তিনি তার দায়িত্বটা বোঝেন, তার কর্মটা বোঝেন। তার ভিতরটা কিন্তু ফেটে যাচ্ছে, কারণ আমেরিকা কথা দিয়ে কথা রাখেনি। আমি একটু পড়ে শুনি আপনাদেরকে দ্য মিরর এশিয়া খবর। যুক্তরাষ্ট্রের বাংলাদেশ নীতির প্রতিবাদে চাকরি ছাড়ছেন পিটার হাস। বাংলাদেশের নির্বাচনের আগে আমেরিকার পররাষ্ট্রনীতির হঠাৎ রাষ্ট্রদূত পিটার ডি হাস। কূটনৈতিক সূত্রগুলো দ্য মিরর এশিয়াকে এই তথ্য জানিয়েছে। পিটার হাস মূলত দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী সেক্রেটারি ডোনাল্ড লুর কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন। মানে ডোনাল্ড লু, যে এই অঞ্চলের যে আমেরিকার যে মন্ত্রী পদমর্যাদার যে ব্যক্তি ডোনাল্ড লু, তাকে আপনারা সবাই চিনেন। তিনি বাংলাদেশে একাধিকবার এসেছেন, সালমানের ফ্রাউনের বাসায় 3 বার তিনি ডিনারও করেছেন। তো এই ডোনাল্ড লু কিন্তু নির্বাচনের আগে অনেক বড় বড় কথা বলেছেন, বিশান্তি ঘোষণা করেছেন, অনেক কিছু বলেছেন, কিন্তু নির্বাচনের পরে আসলে এই আমেরিকার কর্মকাণ্ডে পিটার হাস ক্ষুব্ধ ছিল যে তোমরা বলছো একটা, করতেছো আরেকটা, আমি মার্কিন রাষ্ট্রদূত, আমি তো মুখ দেখাইতে পারতেছি না। এরকম তো হচ্ছে। এবং মুক্তিগামী জনগণ, বিএনপি নেতা কর্মী, তাদেরকে আমি আশ্বাস দিয়েছিলাম যে হ্যাঁ, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, এখন তোমরা এটা কি করতেছো? এই কারণে তিনি মনে মনে একটু বিরক্ত ছিলেন, এবং ডোনাল্ড লুর উপরও তার একটা মনে মনে একটা ক্ষোভ ছিল। কূটনৈতিক সূত্রগুলো বলতেছে যে বাংলাদেশ বিষয়ে মার্কিন পররাষ্ট্রনীতি গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার রক্ষণ রাখার বিষয়ে আন্তরিক থাকলেও ডোনাল্ড লু এই বিষয়ে ধীরে চলো নীতি অবলম্বন করেছেন এবং এই সরকারকে, মানে এই আওয়ামী লীগ সরকারকে সব গুছিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন। এই ধীরে চলো নীতি ভারত ও ক্ষমতাসীন সরকারকে একটা সুবিধা দিয়েছে। শেষ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ বিষয়ে ভারতের কথা মেনে নিতে বাধ্য হয়েছেন। সাম্প্রতিক ঢাকা সফরের সময় একটি সাক্ষাৎকারে ডোনাল্ড লু এটিকে কূটনীতিতে পারস্পরিক প্রভাব বলে আখ্যায়িত করেছেন, যেটা কিন্তু পিটার হাস মনে প্রাণে মেনে নিতে পারেনি। কিন্তু ডোনাল্ড লু তার বস কিছু বলতেও পারতেছে না। পিটার হাস শুরুতেই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালালেও পরে তিনি পিছু হটতে বাধ্য হয়েছেন, এবং এই যে তিনি পিছু হটতে বাধ্য হয়েছেন এটা তাকে ক্ষুব্ধ ও বিব্রত করেছে। এই কারণেই তিনি স্টেট ডিপার্টমেন্টের চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে সূত্রগুলো জানায়। রাষ্ট্রদূত পিটার হাস জুলাইয়ের শেষ দিকে ঢাকা ত্যাগ করবেন বলে ধারণা করা হচ্ছে। নতুন দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত কংগ্রেস শুনানির পরে তিনি ঢাকা আসবেন। দর্শক, যারা নীতিবান, যারা আদর্শবান, তাদের কাছে টাকা পয়সা, ক্ষমতা, চাকরি এগুলো কিছুই না। আপনি দেখবেন যে উন্নত দেশে বড় বড় প্রধানমন্ত্রী, মন্ত্রী তারা একটু সমালোচনা হলে চাকরি ছেড়ে দেয়, প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে, মন্ত্রী থেকে পদত্যাগ করে, কারণ তাদের কাছে কিন্তু এই ক্ষমতাটা কোনো বিষয় না, তাদের কাছে বিষয় হচ্ছে নীতি আদর্শ। তিনি মনে করেন যে নৈতিকতার দিক থেকে তার এই পদে থাকা ঠিক হচ্ছে না, সঙ্গে সঙ্গে পিটার হাস পদত্যাগ করে ফেলেছেন। আর বাংলাদেশের নীতিহীন, দায়িত্বহীন, আদর্শহীন, কাণ্ডজ্ঞানহীন মন্ত্রীগুলো দেখেন, ঝাড়ু দিয়ে ঠেলেও যায় না, ঝাড়ু দিয়ে বাড়ি দিলেও তারা যায় না, জুতা দিয়ে বাড়ি দিলেও যায় না। তো এই হচ্ছে পিটার হাসদের মতো লোক, তারা আসলে আদর্শ নীতিহীন। সে মনে করেছেন যে আসলে তার রাষ্ট্রদূত পদে এখানে থাকার আর নৈতিক কোনো ভিত্তি নাই, কারণ তিনি বাংলাদেশের জনগণকে, মুক্তিগামী জনগণকে যে আশা আকাঙ্ক্ষা আমেরিকা জাগিয়েছিল তিনি তার প্রতিনিধিত্ব করেছেন, কিন্তু আমেরিকা সেই কথা রাখতে পারেনি। সুতরাং এই আমেরিকান সরকারের চাকরি করার আর কোনো মানি হয় না। আমরা এর আগে কিন্তু দেখেছি অনেক যে আমেরিকার ইসরায়েল নীতির প্রতিবাদে, আমেরিকার ইউক্রেন নীতির প্রতিবাদে অনেকেই পদত্যাগ করেছেন। অনেকেই কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে পদত্যাগ করেছেন মার্কিন সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদে। এটা ইতিহাসে এর আগেও অনেকবার হয়েছে। ইসরায়েল, ইউক্রেন, এই সাম্প্রতিক সময় বাংলাদেশ নীতির প্রতিবাদে এই পিটার হাস পদত্যাগ করলেন। বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে সহযোগিতার অংশ হিসাবে গত বছরের শুরুর দিক থেকে যুক্তরাষ্ট্র স্যাংশন সহ
বিভিন্ন ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে থাকে। এই সময় ব্যস্ত হয়ে পড়েন পিটার হাস। তিনিও গুম হওয়া মানুষের আত্মীয়দের সংগঠন মায়ের ডাকে একটি অনুষ্ঠানে গিয়ে সরকার দলীয় আওয়ামী লীগ সমর্থকদের হামলা শিকার হন। কিন্তু গত ডিসেম্বরে আমেরিকার অবস্থা নাটকীয় মোড় নেয়। আমেরিকা তার নীতিতে পরিবর্তন এনে ভারতের চোখে আবার বাংলাদেশকে দেখা শুরু করে। ফলাফল হিসাবে প্রহসনের একটি নির্বাচন অনুষ্ঠানের পরও আমেরিকা বর্তমান সরকারের বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপ নেয়নি। এইসব নিয়ে সাবেক ভারতীয় কূটনীতিকদের বিদ্রুপেরও শিকার হন বর্তমান রাষ্ট্রদূত পিটার হাস। পররাষ্ট্রনীতির প্রতিবাদ করে চাকরি ছাড়া স্টেট ডিপার্টমেন্টে নতুন নয়। ইউক্রেনে মার্কিন ভূমিকার প্রতিবাদ করে পদত্যাগ করেছেন ভিক্টোরিয়া নুল্যান্ড সহ অনেকেই। রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশে খুবই জনপ্রিয়। তিনি স্থানীয়দের সঙ্গে আন্তরিক কথোপকথনের জন্য খুবই সমাদৃত। আমেরিকার আপাত নিশ্চুপ ভূমিকা সত্ত্বেও বাংলাদেশের অনেক মানুষ মনে করে পিটার হাস গণতন্ত্র ফেরাতে আন্তরিক ভূমিকা পালন করতে চেয়েছিলেন। এদিকে দ্য মিরর এশিয়ার এই প্রতিবেদন নিয়ে ঢাকাস্থ মার্কিন দূতাবাস প্রতিক্রিয়া জানিয়েছে। তারা লিখেছে যে দূতাবাসের পক্ষ থেকে সন্ধ্যায় ইমেল করা হয়েছে দ্য মিরর এশিয়াতে। সেখানে বলা হয়েছে যে পিটার হাস বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কিন্তু এখনো বহাল রয়েছেন। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন ডেভিড স্লেটন মিল। এই বিষয়ে যদি আপনাদের আরো কিছু জানার থাকে তাহলে আপনারা হোয়াইট হাউসে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে এবং ইমেলও দেওয়া হয়েছে। এবং আরো বলা হয়েছে যে আমরা অনুরোধ করতেছি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করতে, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর বৈদেশিক সম্পর্ক কমিটির রাষ্ট্রদূত মনোনয়ন নিশ্চিত করে ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, পিটার হাস ব্যর্থ হয়েছেন, কোনো সন্দেহ নাই, কিন্তু তিনি চেষ্টা করেছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। এমনকি তিনি নাকি কারাগারে গিয়েও মির্জা ফখরুলের সঙ্গে দেখা করেছেন, সহ ওই যে প্রণয় কুমার ভার্মা সহ, যে ভারত এবং আমেরিকা মিলে একটা সিদ্ধান্ত নিতে পারে কিনা যে কোনোভাবেই যাতে বিএনপিকে নির্বাচনে আনলে শেখ হাসিনা বলছে যে নির্বাচন পিছিয়ে দিবে, তারপরে বিএনপির 30,000 লোককে কাছে ছেড়ে দিবে, এরকম প্রস্তাব নিয়ে গিয়েছিল। কিন্তু পিটার হাস নিজেও জানতো যে আসলে হাসিনার অধীনে কোনো নির্বাচন সুষ্ঠু হবে না। তারপরও পিটার হাস ভারতের প্রণয় কুমার ভার্মার সঙ্গে গিয়েছিল আসলে রোনাল্ডোর চাপে। রোনাল্ডো বলেছিল যে দেখো তুমি যাও, গিয়ে মির্জা ফখরুলকে বুঝাও যে রাজি করাতে পারো কিনা, একটা সম্মানজনক কিছু করা হবে। তো মির্জা ফখরুল তারেক রহমানের সঙ্গে যোগাযোগ করেছে, তারেক রহমান বলছে না, তো লোক জেলে রেখে এই পরিবেশে নির্বাচন আমি যাবো না। তো এই আর কি, এই কারণে ব্যর্থ। তবে চেষ্টা করেছেন, অনেক কাজই করেছেন। নির্বাচনের পরে চুপ থেকেছেন, একদম চুপ থেকেছেন। বাংলাদেশে একটা নির্বাচন হয়ে গেল 7 জানুয়ারির, 2 নম্বর নির্বাচন করে শেখ হাসিনা আবার ক্ষমতায় আসলো, চুপ থেকেছেন। এমনকি নির্বাচনের আগে বিএনপিকে ম্যানেজ করার চেষ্টা করেছেন নির্বাচন আসার জন্য। এই সবই কিন্তু তিনি করেছেন, মানে তার করতে ইচ্ছা করতেছিল না, তারপর তিনি বাধ্য হয়ে করেছেন। সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতির খবর এখন টক অব দ্য টাউন। আদালতের নির্দেশে এরই মধ্যে রিসোর্ট সহ প্রায় 700 বিঘা জমি ও একাধিক ফ্ল্যাট জব্দ করা হয়েছে। এছাড়া বিদেশেও রয়েছে বেনজির ও তার পরিবারের অঢেল সম্পদ। এত সম্পত্তির হদিস মেলার পরও এখনো পর্যন্ত কোনো মামলাই হয়নি। দুর্নীতি দমন কমিশনের আইনজীবীরা বলছেন, বেনজির ও তার পরিবারের যে অঢেল সম্পদ অর্জনের খোঁজ পাওয়া গেছে তাতে বোঝা যাচ্ছে এর মধ্যে অপরাধলব্ধ সম্পদ রয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান কালবালাকে জানিয়েছেন, 3 দফায় যে পরিমাণ সম্পদ জব্দ করা হয়েছে তাতে মনে হয়েছে সাবেক আইজিপির অপরাধলব্ধ সম্পদ আছে। এখন কমিশন সিদ্ধান্ত নেবে মামলা করবে কিনা। এর আগে 18 এপ্রিল বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে নামে দুদক। পরে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা স্থাবর অস্থাবর সম্পত্তি জব্দের আদেশ দেন আদালত। 23 ও 26 মে 2 দফায় বেনজির ও তার পরিবারের সদস্যদের 621 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে সবচেয়ে বেশি জমির মালিক বেনজিরের স্ত্রী জিশান মির্জা। তার নামে প্রায় 521 বিঘা জমির খোঁজ পেয়েছে দুদক। বাকি 100 বিঘার মতো জমি রয়েছে বেনজির ও তার 3 মেয়ে ফারহিন রিশতা, তাহসিন রাইসা, জারা জেরিন এবং স্বজন আবু সাইদ মোহাম্মদ খালেদের নামে। বেনজিরের স্ত্রী জিশান মির্জার নামে মাদারীপুরের 7 পাড় ডুমুরিয়া মৌজায় 276 বিঘা জমি পাওয়া গেছে। 2021 ও 22 সালের বিভিন্ন সময় 113টি দলিলে এসব জমি কেনা হয়। দলিল মূল্য দেখানো হয় 10 কোটি 22 লাখ টাকা। সব মিলিয়ে 83টি দলিলের 345 বিঘা জমি জব্দের আদেশ দেন আদালত, যার দলিল মূল্য দেখানো হয়েছিল 16 কোটি টাকার কিছু বেশি। এছাড়া বেনজিরের পরিবারের সদস্যদের নামে গুলশানে 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে 3টি জিশান মির্জার নামে এবং 1টি তার ছোট মেয়ের নামে। 2টি ফ্ল্যাটের আয়তন 2353 বর্গফুট, যার দাম দেখানো হয়েছে 56 লাখ টাকা। বাকি 2 ফ্ল্যাটের আয়তন 2243 বর্গফুট করে, যার দাম দেখানো হয়েছে 53 লাখ টাকা। 4টি ফ্ল্যাটই কেনা হয়েছে একই দিনে একই ভবনে। ভবনটির নাম জার্নকন আইকন টাওয়ার। সবশেষ বুধবার বেনজিরের পরিবারের সদস্যদের নামে আরও 8টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন আদালত। এর মধ্যে স্ত্রী জিশান মির্জার নামে 6টি ফ্ল্যাট রয়েছে। জব্দ হওয়া স্থাবর সম্পদের মধ্যে রূপগঞ্জে 24 কাঠা জমি, উত্তরার আবাসিক এলাকায় 3 কাঠা জমি, বাড্ডায় 39.30% জমির ওপর 2টি ফ্ল্যাট রয়েছে। এছাড়াও বান্দরবানে 25 একর জমি জিশান মির্জার নামে, আদাবর থানার পিসিকালচারে 6টি ফ্ল্যাট, গুলশানে বাবার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি মূলে পাওয়া সম্পত্তিতে 6 তলা ভবন রয়েছে। শুধু তাই নয়, বেনজির, জিশান মির্জা ও 3 মেয়ের নামে থাকা সিটিজেন টিভি শেয়ার এবং টাইগার এফিড অ্যাপারেলস লিমিটেড শেয়ারও অবরুদ্ধ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, সবগুলো ভিডিও আপনারা দেখলেন, শুনলেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিক, নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।